সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিল টকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি বাতেন বিপ্লব এবং আজকের আলোচনার বিষয় নতুন বাংলাদেশ। আমাদের সাথে আজকে আলোচনা করার জন্য এসছেন এর মধ্যে বিএফইউ যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জার্নালিস্টের সভাপতি এম আবদুল্লাহ ভাই আছেন মোশাররফ আহমেদ ঠাকুর যিনি বিএনপি নেতা এবং সংস্কৃতি কর্মী, আছেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ ভাই। আমরা আলোচনার শুরুতেই একটি ছোট্ট বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। সেটি আপনারা নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন তিনি বলেছেন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্টে বাংলাদেশ এখন থেকে যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদেরকে এই আইন অনুযায়ী, যদিও এটা আপনারা জানেন যে স্বাধীনতার আগের একটি আইন 1962-তে এই আইনটি হয়েছিল, সেই আইনে উনি বলেছেন যে আসলে ওই আইন অনুযায়ী চলতে হবে। এই বিষয়ে যদি একটু মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ এশিয়ান টিভির দর্শক শ্রোতা, উপস্থাপক, অপর দিবিজ্ঞ আলোচক। দেখুন যে বাংলাদেশে 1962 কেন, এটা 1976 পিপিআর 76-এও এটা পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন, তো এটা নিয়ে প্র্যাকটিস হয়েছে। আওয়ামী লীগ এই পিপিআরের অধীনে নতুন করে বাকশাল একদলীয় শাসনের পরে আওয়ামী লীগ রেজিস্ট্রেশন নিয়েছিল। এটা আছে, এটা নতুন কিছু নাই, নতুন কিছু না। তো আমি আপনাকে আজকে আমি ছাত্র জনতা সেনা অভ্যুত্থানে বিজয়োত্তর শুভেচ্ছা জানাতে চাই আমি দেশবাসীকে। আমরা বড় একটা ধরুন আমাদের প্রত্যাশার কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছি। আমরা মনে করতাম এই জগদ্দল পাথর যে আমাদের উপর চেপে আছে এটা কবে সরবে। তবে সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আজকে যে আমরা আলোচনা করছিলাম যে শেখ হাসিনা কত বড় সাইকোপ্যাথ, যে 4 তারিখে প্রায় 115 থেকে 20 জন লোক সারা বাংলাদেশে শহীদ হয়েছে এবং তার ম্যাক্সিমাম পুলিশের গুলিতে মারা গেছে, কোথাও রাজনৈতিক হানাহানিতে নিহত হয়েছেন। সেই দিনও তিনি 5 তারিখেও তিনি আমাদের সহকর্মী বলছিলেন যে শরীফ যে সেই দিনে দেখা গেছে শেখ হাসিনা কুরমা পোলাও রান্না করেছেন তার খাবারের মেনু। তো সেই ক্ষেত্রে যে আমি মনে করি শেখ হাসিনার যে আদেশ আমাদের সেনাবাহিনী পালন করে নাই, আমাদের সেনাবাহিনী পালন করতে ছাত্র জনতার বুকে গুলি চালানোর জন্য যে শেখ হাসিনার আদেশ, সেই আদেশ অন্যায় আদেশ পালনে যে অস্বীকৃতি জানিয়েছে এবং শেখ হাসিনাকে পদত্যাগে আমাদের 3 বাহিনী প্রধান যে বাধ্য করেছেন প্রচুর প্রতিকূলতার মধ্য দিয়ে, আমি আমাদের সেনাবাহিনীর, নৌবাহিনী এবং 3 বাহিনীর সবাইকে আমি এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাতে চাই। 1 নাম্বার 2 হচ্ছে যে আপনি আরেকটা ছোট জিনিস দেখবেন যে গত পরশুদিন 10ই আগস্ট যে গোপালগঞ্জে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে তারা যে ঘটনাটি ঘটানো হচ্ছে, যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর ইতিপূর্বে কোথাও এইভাবে লাঠি সোটা বল্লম সরকি এবং বিশাল বিশাল রামদা নিয়ে কোনোদিন আক্রমণ করতে আমি গত 50-52 বছরের ইতিহাস আমি দেখি নাই। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে এই ঘটনা আমি দেখি নাই। আমরা 90 সালে এরশাদের স্বৈরাচারী এরশাদের আন্দোলন করেছি। আমি শেষ করছি 31 সেকেন্ডে। সেটা হচ্ছে যে এই দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারপরও সেনাবাহিনী সেইখানে কোনো রক্তপাত ছাড়া সেনাবাহিনীর প্রচুর সদস্য আহত হয়েছেন, তারপর সেখানে একটি বুলেট খরচ না করে তারা যে পরিস্থিতি কন্ট্রোল করেছেন, আমি মনে করি বাংলাদেশের দিগন্তে নতুন সূর্য উদয় হয়েছে। আমরা প্রিয় দর্শক, আমরা মাগরিবের আজানের বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আলোচনায় ফিরব নিটল টাটা টেবিল টকে। প্রিয় দর্শক, নিটল টাটা টেবিল টকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম পলিটিক্যাল পার্টি অ্যাক্ট নিয়ে। কথা বলছিলেন জনাব মোশাররফ আহমেদ ঠাকুর, যিনি বিএনপি নেতা এবং সংস্কৃতি কর্মী। তিনি বলছিলেন যে আসলে এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে আছেন জনাব শরীফুজ্জামান শরীফ, তিনি ছাত্র ইউনিয়ন সভাপতি ছিলেন। সাবেক সভাপতি হিসেবে তিনি ছাত্র রাজনীতির বিষয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রসঙ্গটি উত্থাপন করে মূলত আন্দোলনে এসেছে এতদূর পর্যন্ত, সেই জায়গায় তাদের এখন পর্যন্ত অকাট্য দাবি যে ক্যাম্পাসে ছাত্র যে কোনো ধরনের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের রাজনীতি চলতে পারবে না, এখানে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। সেই জায়গায় আসলে আপনারা কি ভাবছেন? জনাব শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে দুই আলোচককে শুভেচ্ছা। বাংলাদেশের ছাত্র জনতা একটা অসম্ভবকে সম্ভব করেছে। আমি এর আগে আপনাদের এখানে সর্বশেষ যে টকশোতে এসেছিলাম সেখানে আলোচনা ছিল কোটার সংস্কার যৌক্তিক না অযৌক্তিক, এবং সেখানে আমাদের সঙ্গে যারা আমরা তিনজন ছিলাম আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছিলাম এবং যৌক্তিকতা আমরা বলেছিলাম। বাংলাদেশের মানুষ এই যে 15 বছরের একটা জগদ্দল পাথরকে রক্ত এবং বিপুল প্রাণের বিনিময়ে এটিকে অপসারণ করেছে। এই অপসারণ করার পেছনে অনেকগুলো মহৎ উদ্দেশ্য ছিল। আওয়ামী লীগ সরকার ভেবেছিল যে তারা আর কখনো ক্ষমতার বাইরে যাবে না, এবং আপনার মনে আছে যে কয়েকদিন পর পর ভিশন 20, ভিশন 41, ভিশন 65, অর্থাৎ তারা ভেবেছিল তারা অনন্তকাল বাংলাদেশের ক্ষমতায় থাকবে। বাংলাদেশের মানুষ খুব দ্রুত মানুষকে বুকে টেনেও নিতে পারে এবং অন্যায় অবিচারকে আবার ছুঁড়েও ফেলে দিতে পারে। তার উদাহরণটা হচ্ছে এটি। আমরা যে পরিবর্তনটি এসেছে এই পরিবর্তনের একটা ইতিবাচক প্রভাব যাতে বাংলাদেশের রাজনীতিতে থাকে, এবং সাংবিধানিকভাবে আপনি কিন্তু রাজনীতি করার 18 বছরের উপরে যে কোনো মানুষের রাজনীতি করার অধিকার আছে। এবং আমি যেটা মনে করি যে কোনো সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে হওয়া উচিত। বাংলাদেশের এই যে ছাত্র গণ অভ্যুত্থানে অভ্যুত্থানে মূল ভূমিকাটা পালন করেছে ছাত্ররা, তারা সামনে ছিল, কিন্তু বাংলাদেশের কোনো আন্দোলনে এত সংখ্যক শিশু, প্রায় 22 জনের বেশি, ইউনিসেফ যেটি বলেছে 22 জনের বেশি শিশুও মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এই আন্দোলনটা লিডারশিপে স্টুডেন্টরা ছিল, কিন্তু এই আন্দোলনে শ্রেণী পেশার মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত, যে নারী কখনো ঘরের বাইরে বের হন না, যে নারী কখনো রাজনীতির ধার কাছেও যেতে চান না, আলোচনার মধ্যেও যুক্ত থাকতে চান না, তিনিও সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এই আন্দোলনকে সমর্থন করেছেন। তার সন্তানকে মিছিলে পাঠিয়েছেন, অথবা মিছিলে যে সন্তান গিয়েছে তার খবর নিয়েছেন। সুতরাং আমি মনে করি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা বিবেচনা করতে হবে। এখন একটা বিভিন্ন জায়গা থেকে আমরা রাজনীতি ছাড়া একটা সমাজ চলতে পারে না। বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের যে রাজনীতিকে আমরা অপোজ করছি, সেটি কোন রাজনীতি? ছাত্রলীগের যে দখলদারিত্বের রাজনীতি ছিল, প্রতিপক্ষকে ভয় দেখিয়ে গেস্ট রুম কালচারের নামে এবং নির্যাতন করার যে দানবীয় সংস্কৃতি তারা চালু করেছিল, সেই রাজনীতিকে এটা কি কবে থেকে চালু হয়েছে দানবীয় সংস্কৃতি? বাংলাদেশের রাজনীতিতে আসলে আমাদের রাজনৈতিক সরকারগুলো যখনই ক্ষমতায় থেকেছে, কেউই কিন্তু ছাত্রদের সঙ্গে, সাধারণ ছাত্রদের সাথে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের মতন আচরণ করেনি। আমি আমার অভিজ্ঞতা, কিন্তু সহাবস্থান আপনাদের সময় ছিল, ক্যাম্পাসে আমরা দেখেছি সহাবস্থান, ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্রলীগ, বিভিন্ন ছাত্র সংগঠন মিছিল করেছে। সহাবস্থানের যে জায়গাটা, এটা ক্রমশই 90 সালের পর থেকে সংকুচিত হয়েছে। আচ্ছা, 90 সালের পর থেকে সংকুচিত হয়েছে। আপনি যে ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলছেন, এটি একটি পপুলার দাবি, কিন্তু আমি মনে করি যে আপনাকে ছাত্র নেতৃত্ব যদি বিকশিত হওয়ার সুযোগটা না দেন, তাহলে আপনার এখানে একটা লিডারশিপের ক্রাইসিস তৈরি হবে। এখন সেটি বিকশিত হওয়ার সুযোগটা কিভাবে দিবেন? সুস্থ ধারার রাজনীতির প্র্যাকটিস ক্রিয়েট করার ভেতর থেকে, নাকি তাদেরকে সব রকমের রাজনীতি বন্ধ করে একেবারে শুধুমাত্র কোনো সংগঠন থাকবে না, সবাই একসঙ্গে থাকবে এর ভেতর থেকে? এটি আমি মনে করি যে আলোচনার ভিত্তিতে হওয়া উচিত। তবে নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে, আমাদের প্রত্যেকটি জায়গায়, সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে, বিভিন্ন জায়গায় অসংখ্য ক্ষত তৈরি করে গেছে 15 বছরের সরকার। তার রক্তক্ষরণ এখনো চলছে। কালকেই পরশুদিন রাতারাতি এগুলি নতুন সরকার পরিবর্তন করে ফেলতে পারবে আমি সেটি মনে করি না। আপনার খেয়াল আছে যে অনেক বিষয়ে আগের যে সরকার, যারা বিদায় নিয়েছে, পালিয়ে গেছে, লুকিয়ে আছে, তাদেরকে বলতো আগের সরকার এই সর্বনাশ করে গেছে, আমরা 3.5 বছরে কিছু করতে পারিনি। সুতরাং 3.5 বছরে কিছু করতে পারেননি, 15 বছরে অনেক কিছু করতে পারেননি, আর সেই জায়গায় 5 দিনের একটা সরকার অনেক কিছু করে দেবে আমি সেটা মনে করি। অধৈর্য হওয়া যাবে না। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ ভাই। সহযোগিতা করতে হবে
এবং একই সাথে তাদেরকে নজরের মধ্যেও রাখতে হবে, প্রত্যাশার বাইরে তারা চলে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে আসলে নেতৃত্ব যদি আপনি বাছাই করে নিয়ে আসতে চান, অবশ্যই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে প্র্যাকটিস করে আসতে হবে। জনাব ইমাম আবদুল্লাহ, আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুজন শিক্ষার্থী যারা কখনোই কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না এবং যারা সমন্বয়ক ছিল, তাদের অনেকেই কিন্তু ছাত্র রাজনীতির সাথে সরাসরি সক্রিয় ছিলেন না, যে তারপরেও কিন্তু তারা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা রয়েছেন। আমরা সেই আলোচনা পরে যাব। আমাদের কলম ধরার ক্ষেত্রে আপনি একজন সিনিয়র সাংবাদিক, সেই ক্ষেত্রে আমাদের এই যে কলম ধরার ক্ষেত্রে যে আমাদের পেছনে পড়ে থাকা, আমরা দেখলাম যে 2-4টা গণমাধ্যম বাদ দিয়ে বাকি সবাই কিন্তু তল্পিবাহক বা আজ্ঞাবহ হয়ে কাজ করেছে। কেন গণমাধ্যমকে পরিবর্তনের পক্ষে থাকতে পারতো বা নিউট্রাল জায়গা থেকে কাজ করতে পারতো না? কি মনে হয় আপনার, বা আগামী দিনে এটা সহজ হবে কিনা? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আপনি উত্থাপন করেছেন আজকে এশিয়ান টিভির এই টেবিল টক শোতে। যারা দেখছেন এবং যারা আরও দেখবেন অনলাইন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং সহ আলোচক যে দুজন আছেন শরীফ ভাই এবং মোশাররফ আহমদ ঠাকুর, তাদেরকে শুভেচ্ছা। এশিয়ান টিভির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের গণমাধ্যমের যে ইস্যুটার কথা বলেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। দেশে যে অবিস্মরণীয় একটি গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পেছনে গণমাধ্যমের ভূমিকা কি ছিল এটা কিন্তু অলরেডি মূল্যায়ন শুরু হয়েছে। এবং গত 15 বছরে বাংলাদেশের গণমাধ্যমকে একটি তল্পিবাহক দলদাস গণমাধ্যম সাংবাদিকতার জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশে বিভিন্ন কথায় কথায় যে পতিত সরকার যারা ছিলেন, তারা কিন্তু কথায় কথায় বলতেন গণমাধ্যম আমাদের সময় বিকশিত হয়েছে, 40টি টেলিভিশন আমরা দিয়েছি, অসংখ্য পত্রিকা দিয়েছি, ইত্যাদি ইত্যাদি নানান রেডিও, এত এই সেই পরিসংখ্যান দিয়ে তারা বুঝাতে চাইতেন যে দেশে গণমাধ্যমের অবাধ ও স্বাধীনতা আছে। কিন্তু বাস্তবে সারা বিশ্বের যে যতগুলো গণমাধ্যম এবং সাংবাদিকতার যতগুলো প্রতিনিধিত্বশীল সংগঠন আছে, প্রত্যেকেই জানে যে গত 15 বছরে বাংলাদেশে সত্যিকারের গণমাধ্যম বলতে যা বোঝায় সেটা কিন্তু ছিল না, অনুপস্থিত ছিল। দু একটি গণমাধ্যম চেষ্টা করেছে, চরম চাপ এবং রক্তচক্ষু উপেক্ষা করে চেষ্টা করেছে। আপনি জানেন যে চেষ্টা করতে গিয়ে অনেক গণমাধ্যম বন্ধ হয়ে গেছে, যেটি এর মধ্যে আমরা খুলতে শুরু করেছে। দৈনিক আমার দেশ কিভাবে বন্ধ হয়েছে আপনারা দেখেছেন। দৈনিক দিনকাল, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের একমাত্র মুখপত্র, সেখানে এইটি যে খুব বেশি শক্তিশালী প্রভাবক কোনো গণমাধ্যম ছিল তাও না, সেই দুর্বল কণ্ঠটিও কিন্তু এই যে পতিত সরকার তারা এটা সহ্য করতে পারে না। দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়েছে, তার আগে সিএসবি বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু চ্যানেল 1, সিএসবি, দিগন্ত টিভি, এগুলো কিন্তু বেশ দর্শকপ্রিয় টেলিভিশন ছিল। তো এরা যেই কোনো স্বৈর শাসক, একনায়ক এবং ফেসিবাদ, তারা প্রথমেই কিন্তু তাদের এটাকে দীর্ঘায়িত করার জন্য, ক্ষমতা পাকাপোক্ত করার জন্য প্রথমেই কিন্তু সংবাদ মাধ্যমকে টার্গেট করে। এটা আমরা বিশ্বব্যাপী যত জায়গায় দেখব যে যেখানেই ফেসিবাদ চেপে বসেছে সেখানে প্রথমেই গণমানুষের কণ্ঠ রোধ করার জন্য, মানুষের অধিকার হরণের জন্য প্রথমেই কিন্তু গণমাধ্যমকে টার্গেট করা হয়। গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে পারলে তারা মনে করে যে দেশে যে তারা লুটপাট চালাবে, দেশে যে অরাজকতা চালাবে, মানবাধিকার লঙ্ঘন করবে, এগুলো যাতে জনগণের কাছে যাতে না যেতে পারে সেই চেষ্টাটি করেছে। আর সেই ফাঁদে আমরা কোথাও কেউ ফাঁদে পা দিয়েছি, আর কেউ বিত্ত, বৈভব, অডেল সম্পদ গড়ার জন্য এক ধরনের উন্মত্ত হয়ে গিয়েছিলাম। আমরা দেখেছি যে সরকার প্রধানের প্রেস কনফারেন্সে কিভাবে নির্লজ্জভাবে যেভাবে স্তুতি, যেটা সরকার প্রধানও যেভাবে বলতে পারে না, তার মুখে তুলে দিয়ে, এবং মজার ব্যাপার হচ্ছে যেই কথাকে কেন্দ্র করে, শেখ হাসিনার যেই কথাকে কেন্দ্র করে আজকে তার এই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে, সেটাও কিন্তু আমাদের তথাকথিত আমাদের খুব সিনিয়র সাংবাদিক তার মুখে তুলে দিয়েছেন যে এইভাবে কিনা, তারপরেই বলেছে যে রাজাকারের সন্তানরা পাবে কিনা, আপনারা এটা জানেন, এবং সেখান থেকেই পরিণাম এই জায়গায় গিয়ে ঠেকেছে। আসলে গণমাধ্যমের স্বাধীনতা, আমরা নতুন এই পরিবেশে এসে আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে যে অবাধ সাংবাদিকতা, অবাধ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য যে ধরনের পরিবেশ দরকার, সুষ্ঠু পরিবেশ দরকার, সেই জায়গাটিতে আমাদেরকে অবশ্যই জোর
জোর দিতে হবে। আপনি স্বরাষ্ট্রর যে উপদেষ্টা তিনি গতকাল যে কথাটি বলেছেন, আমি তার বক্তব্যের সাথে কিছুটা আমি ডিফার করি। তিনি বলেছেন অত্যন্ত শক্তভাবে, তিনি বলেছেন যে চাটুকারিতা করলে বন্ধ করে দেওয়া হবে। এই বন্ধ করে দেওয়া হবে এটা কিন্তু আরেক ধরনের ক্ষমতাদর্পী আমি মনে করি। একটু তার সাথে সম্মান জানিয়ে আমি দ্বিমত পোষণ করছি। আমি বিশ্বাস করি যে চাটুকারিতা করতে হয় সেরকম পরিবেশ বর্তমান সরকারের সময়ে, এই সরকারের সময় সেই সরকার যাতে না হয় সেই ব্যাপারে তারা বরং নজর দিবেন যে চাটুকারিতা করে টিকে থাকতে হবে, এবং চাটুকারিতা করলেই সে বেনিফিটেড হবে, লাভবান হবে, অর্থবিত্তের মালিক হবে। সে ধরনের পরিবেশ না থাকলেই কিন্তু আর চাটুকারিতা হবে না। জনাব আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন বিএনপি নেতা জনাব ঠাকুর। আপনি জানেন যে আসলে সরকারি যে দলগুলো সরকার গঠন করে মূলত তারাই কিন্তু এই গণমাধ্যমকে চাপিয়ে রাখা বা গণমাধ্যমকে দমিয়ে রাখার কাজটি পরোক্ষভাবে করতে চায়। সেই জায়গা থেকে আসলে আপনার কাছে কি মনে হয় যে আসলে এই জায়গাটি ভবিষ্যতে কি পরিবর্তন হবে কিনা? শুনুন, যে সাখাওয়াত সাহেব নিজে গণমাধ্যমের সৃষ্টি। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত ছিলেন নির্বাচন কমিশনার। সবাইকে পজিশন তো ভুলে গেলে চলবে না। উনার চিফ ইলেকশন কমিশনার ছিলেন শামসুল হুদা। শামসুল হুদাকে কিন্তু বাংলাদেশের কেউ মনে রাখে নাই। উনার সাথে আরেকজন ইলেকশন কমিশনার ছিলেন সোহুল হোসেন। সোহুল হোসেনকে কেউ বাংলাদেশে কেউ জিজ্ঞেস করে না, হাইটা গেলে কেউ জিজ্ঞেস করে না। তো সাখাওয়াত সাহেব আজকে যে সাখাওয়াত হোসেন, আজকের যে সাখাওয়াত, এটা মিডিয়া তৈরি করেছে। তো এই হুমকি দেওয়ার সংস্কৃতিটা না থাকলে ভালো, কারণ হুমকি দেওয়ার সংস্কৃতিটা ভালো জিনিস না। যে গণমাধ্যম চাটুকারিতা করলে গণমাধ্যম বন্ধ করে দিব, চাটুকারিতা করলে গণমাধ্যম এমনি বন্ধ হয়ে যায়। ওই চাটুকারের গণমাধ্যম কেউ দেখে না, এটার কোনো এফেক্টিভিটি থাকে না, কার্যকারিতা থাকে না। অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতাটা আমি আপনাকে বলি যে আমি গণমাধ্যমের স্বাধীনতায় এই সময় আপনি শুনবেন যে আমাদের অনেক টেলিভিশনকে বলা হয়েছিল শাটডাউন, এই ডাউন সেই ডাউন। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমার বিরুদ্ধে যেই হোক না কেন, সেটা আওয়ামী লীগ হোক, কমিউনিস্ট পার্টি হোক, যে হোক, কারো কোনো প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না, কাউকে হুমকি তো দূরের কথা, কাউকে টিটকারি করা যাবে না। এবং এই পর্যন্ত 67 জন বিএনপির নেতাকর্মী, একেবারে সাংগঠনিক সম্পাদক থেকে ইউনিট লেভেল পর্যন্ত 67 জন নেতাকর্মীকে বহিষ্কার করে দেওয়া হয়েছে দল থেকে। তো আপনি দেখেন যে, এবং যারা বহিষ্কৃত হয়েছে এরা সবাই কিন্তু গত 17 বছর ধরে নির্যাতিত কর্মী। এই বিলকিস জাহান শিরিন, আপনার বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিনি অনেকবার জেল কেটেছেন। আমাদের বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএসও ছিলেন। তো এই জন্য আমি বলছি যে আমি যেমন কথা বলার স্বাধীনতা চাই অন্যের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে অন্যের কথা বলারও স্বাধীনতা থাকবে। এটাই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, এটাই হচ্ছে বাক স্বাধীনতা। আমাদের সাথে রয়েছেন সাবেক ছাত্রনেতা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনি শুনছিলেন যে আসলে গণমাধ্যমের স্বাধীনতাটা আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি গণমাধ্যমকে। সেই জায়গায় গণমাধ্যম যদি স্বাধীনভাবে কথা বলতে পারে, লিখতে পারে, সেক্ষেত্রে বলা হয় অসির চেয়ে মসির শক্তি বেশি, আমরা পড়ে আসছি। সেই জায়গায় এই যে প্রাণহানি, এই যে হত্যাযোগ্য, এগুলো কি গণমাধ্যম যদি সঠিক পথে চলতো, আপনার কি মনে হয় তাহলে কি এগুলো হতো? ধন্যবাদ। আমি সাধারণত আসলে গণমাধ্যমের লোক না, তারপরেও একজন পাঠক হিসাবে, দর্শক হিসাবে যে বিষয়টি বলতে পারি, আমাদের এখানে গণমাধ্যম বিকশিত হওয়ার ক্ষেত্রে যে ধরনের সহায়ক পরিবেশ, সেই সহায়ক পরিবেশ পাওয়ার পরেও তারা বিকশিত হয়নি। এর পেছনে দুটো কারণ আছে আমার দৃষ্টিতে। প্রথমত হচ্ছে গণমাধ্যমটা চলে গেছে পুঁজিপতিদের হাতে, এবং তারা তাদের এটিকে একটা অক্সিলারি প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করেছে। একসময় আমাদের গ্রামাঞ্চলে ধনীদের বাড়ির গোলা পাহারা দেওয়ার জন্য বন্দুক রাখত। এখন অনেক জায়গায় আপনি দেখবেন শহরের বিত্তশালীরা তার সম্পদ পাহারা দেওয়ার জন্য একটা সাইডে কোনো একটা মিডিয়াকে রাখে। মিডিয়া যে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এর পেছনে দুটো কারণ আছে। কখনো কখনো মিডিয়া সেলফ সেন্সরশিপ, এটি হচ্ছে তার ওই যে বিত্ত, পুঁজি, ব্যক্তি স্বার্থ, এইগুলোকে ব্যবহার করার জন্য। আবার কখনো কখনো পাবলিক যে সেন্টিমেন্ট, সেটিকে ধারণ করতে পারেনি। আমি উদাহরণ হিসাবে আপনাকে বলি যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা করে পত্রিকা আছে, কারো সাপ্তাহিক আছে, কারো দৈনিক আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন এই পত্রিকাগুলো তাদের যত কর্মী 10 ভাগের 1 ভাগও এই পত্রিকাটা পড়ে না।
10 ভাগের 1 ভাগ, আমার কথাটা আপনার কাছে বা অন্যদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটি বাস্তবতা যে রাজনৈতিক দলের আওয়ামী লীগ 15 বছর পাওয়ারে থাকলো, তার যে বাংলার বাণী পত্রিকা ছিল চালুই করতে পারেনি, বন্ধই করে দিতে হয়েছে। তাদের যে দাসত্ব করতো জনকণ্ঠ একেবারে মানে তলানিতে এসে ঠেকছে, অন্যান্য দলগুলোর আছে। তো আমি মনে করি যে এর কারণটা কি? কারণটা হচ্ছে পাঠক যা শুনতে চায় বা জানতে চায়, যে তথ্যটি চায়, সেইটি যদি আপনি না দিয়ে অন্য কিছু মুড়কি নিয়ে যান, তাহলে এই ঘটনা ঘটে। গত 15 বছরে যে সমস্ত মিডিয়া সরকারের সুবিধা নিয়েছে, মিডিয়ার ভেতরে থাকা যে সমস্ত কর্মীরা সুবিধা নিয়েছে এবং তারা সরকারের উপকার করেনি, ক্ষতি করেছে, আমরা যে আজকে আলোচনাগুলো করছি, এর ভেতর থেকে আমাদের সবথেকে বড় ট্র্যাজেডি হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আমাদের চোখের সামনে অনেক পরিবর্তন ঘটে যায়, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, দুঃখজনক ঘটনা ঘটে যায়, কিন্তু সেখান থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না। আমি মনে করি যে আমাদের এখানে ছাত্র জনতা এবং শ্রমজীবী মানুষ যে ঘটনাটি ঘটিয়ে দিয়েছে, একটা জগদ্দল পাথর, একটা খুনি সরকারকে যেভাবে বিদায় করেছে, সেখান থেকে যেন আমরা শিখি। আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা যেন হিসাব করে কথা বলি, বিশেষ করে রেসপন্সিবল জায়গাগুলোতে যারা আছেন, দুইজনের আলোচনার মধ্যে শুনলেন, আমরা তাদের কাছ থেকে পরিশোলিত এবং কনস্ট্রাকটিভ গঠনমূলক আচরণ বা কথা প্রত্যাশা করি। আমি এই জায়গাটা একটা মনে করব, যেহেতু গণমাধ্যম বিষয়ে এসেছেন, আমাদের পরিচিতদের কেউ কেউ সরকারের দায়িত্ব নিয়েছেন, আমি তাদেরও 2-1জনকে বলেছি, সরকারের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে গণমাধ্যম বিষয়ে, যে একজন সরকারের একজন স্পোক্সম্যান থাকা দরকার। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি নানা কথা বলতে গেলে 10 জনের 10 কথার মধ্য দিয়ে একটা ভুল বেরিয়ে আসে, এবং আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন আপনারা এই প্রয়োজনীয়তার অনুধাব করেন, তথ্যের জন্য নানা জায়গায় ছুটতে হয়। সরকার আমার মনে হয় যে নতুন যেহেতু দায়িত্ব গ্রহণ করেছে, আমি এই মুহূর্তে তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করি না, তবে আমি মনে করি যে এই জায়গাটায় একটা এই কাজটা করা দরকার, যে সরকারের কথাগুলো বিভিন্ন জায়গা থেকে, এর আগে যেটা আমরা দেখতাম, সকালে ধানমন্ডি থেকে একজন এক কথা বলছে, বঙ্গবন্ধু এভিনিউ থেকে, এবং তারা যে সমস্ত বিষয়গুলোকে জটিল করে ফেলেছে, এবং তার অনিবার্য পরিণতি এটি। আজকে আওয়ামী লীগের যে দুঃখজনক ঘটনা ঘটেছে, এটি তারা সৃষ্টি করেছে। শেষ করে দেব এই জায়গাটায়, বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে মিডিয়াকে চাপ দেওয়ার ফলাফল যে ভালো হয় না, বিভিন্ন এজেন্সিকে দিয়ে, আমি জানি, আমাকে অনেকে বলেছে, একটু আগে আমি একটা টেলিভিশন থেকে আসলাম, সেখানকার প্রধান যিনি, তিনি আমাকে বললেন যে ভাই, আমাদের কষ্টের কথাটা কি বলবো, 4 জায়গায় 5 জায়গার থেকে টেলিফোন আসতো যে স্ক্রলে এই নিউজটা যাবে, এই নিউজটা পরিবর্তন করতে হবে, এই নিউজটা কেন তোমার এখানে গেল। আমি নতুন সরকারের কাছে অনুরোধ করব, এই ধরনের মিডিয়া পরিচালনা করার জন্য, মিডিয়ার সাথে কাজ করার জন্য সরকারের তথ্য মন্ত্রণালয় আছে, এর বাইরে কোনো এজেন্সিকে দিয়ে মিডিয়া কন্ট্রোল যাতে না করা হয়, তাহলে তার ফলাফলটা কি হয় আমরা তো চোখের সামনে থেকে দেখছি। জি জনাব শরীফ, আপনাকে ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। আমরা আমাদের মধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব, জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন জার্নালিস্টের সভাপতি তিনি আছেন, জনাব এম আবদুল্লাহ। আমরা আপনার কাছে মূলত জানতে চাইব যে আসলে গণমাধ্যম, যেহেতু আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ দাবি করি, আপনি জানেন যে জাতীয় প্রেস ক্লাব, যেটি আমাদের একেবারে মাদার সংগঠন হিসেবে আমরা যাকে ট্রিট করি, সেই সংগঠনে কিন্তু এখন এই পালাবদলে কিন্তু একটি হাওয়া বইছে, যেটি একটি নেতিবাচক আমাদের জন্য। সে বিষয়ে আমরা আসবো। পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা আসলে আরও কেমন হবে সে বিষয়ে যাবো। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরেই নিশ্চয়ই আমরা এই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, নিটোল টাটা টেবিল টকে আমরা একটা বিরতিতে যাব, এবং বিরতির পর আবারও আমরা নতুন বাংলাদেশ নিয়ে আলোচনা করব, এবং নতুন বাংলাদেশকে আসলে বিনির্মাণ করতে গিয়ে আসলে কোন কোন স্টেক কাজ করবে সেই স্টেক নিয়ে আমরা আলোচনা করব। আমরা যাচ্ছি একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগিরই। সুপ্রিয় দর্শক, নিটোল টাটা টেবিল টকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা যথারীতি নতুন বাংলাদেশ বিনির্মাণে যে আলোচনায় ছিলাম, সেখানে আমাদের সাথে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব এম আবদুল্লাহ, জনাব মোশাররফ আহমেদ ঠাকুর এবং জনাব শরীফুজ্জামান শরীফ। আমরা ছিলাম জনাব এম আবদুল্লাহ, আপনাকে আমরা জানতে চেয়েছিলাম যে জাতীয় প্রেস ক্লাব, যেটি আমাদের মাদার সংগঠন হিসেবে পরিচিত, সেখানে একটা নেতিবাচক হাওয়া বইছে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি যে গণমাধ্যম, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, প্রত্যেকটি গণমাধ্যম হাউসেই আমরা যেটা দেখছি যে এক ধরনের চাপা অস্থিরতা রয়েছে। সেই জায়গাটি কেন? নতুন বাংলাদেশ তো আমাদেরকে বিনির্মাণ করতে হবে, যেহেতু চতুর্থ স্তম্ভ। ধন্যবাদ। আমি প্রথমে আসি গণমাধ্যম হাউসগুলোর যে অস্থিরতার কথা বলছেন।
আসলে এই অস্থিরতাটা কোনো যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাদের পক্ষ থেকেও হয়নি, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও হয়নি, এবং যারা দায়িত্ব নিয়েছেন তাদের পক্ষ থেকেও হয়নি। গত 15 বছরে একপেশে গণমাধ্যম পরিচালনা করতে গিয়ে প্রত্যেকটি হাউজে এতটা শুধুমাত্র যে দর্শক শ্রোতার প্রতি অবিচার করা হয়েছে তা না, প্রত্যেকটি হাউজে আপনি খোঁজ নিলে জানতে পারবেন, আপনিও একটি হাউজে কাজ করেন, খোঁজ নিলে জানতে পারবেন সেখানে কীরকম এক একজন কীরকম দুর্বিনীত আচরণ করেছেন। তারা সরকারের উচ্চ পর্যায়ে তাদের সম্পর্কের যে জোর, সম্পর্কের যে জায়গাটা, এটাকে ব্যবহার করে প্রত্যেকটি হাউজে উচ্চ পর্যায়ে উচ্চ চেয়ারে যারা ছিলেন তারা অধস্তনদের প্রতি, এই যে পুলিশের বেলায় যে ঘটনাটি ঘটেছে, যে ঊর্ধ্বতনরা তাদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে, তারা সেটা মেনে নিয়ে আজকে তারা সেটার শিকার, তারা জনরোষের শিকার হচ্ছে তারা। একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে এখন যে অস্থিরতাটা, সেটা হচ্ছে ঊর্ধ্বতনরা যে পরিমাণ গত 15 বছরে তাদের উপর তাদের রিপোর্টে তারা যেটা মাঠ থেকে যে রিপোর্টগুলো নিয়ে এসছেন, তারা সেটা টেবিলে এসে সেটা সেভাবে স্টোরি বানাতে পারেননি, তারা যেভাবে দিতে চেয়েছিলেন রিপোর্টটা সেভাবে দিতে পারেননি, তাদেরকে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে যে এটা এভাবে না এইভাবে, সত্যটা চাপিয়ে মিথ্যা এবং বিকৃত আকারে তাদেরকে উপস্থাপন করতে হয়েছে। এবং তার ফলে কি হয়েছে আমরা দেখেছি যে যখন এই যে কোটা বিরোধী আন্দোলন এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, গণ আন্দোলন হয়েছে, তখন কিন্তু গণমাধ্যমগুলো মাঠ পর্যায়ের সাংবাদিকরা কিন্তু রোষের শিকার হয়েছেন, তারা অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, 5 জন সাংবাদিক আমাদের জীবন দিতে হয়েছে। একটু ইন্টারফেয়ার করি আপনার প্রশ্নের মধ্যেই, গণমাধ্যম কর্মী কি কখনো দাসত্ব করতে পারে? কোনো দল বা রাজনৈতিক দল বা কোনো অফিসের গণমাধ্যম কর্মীর পরিচয়টা আসলে কি হবে? কখনোই হওয়া উচিত না। তাদেরকে গণমাধ্যম, যেটি আপনি বলেছেন যে এটা চতুর্থ স্তম্ভ, কি কারণে বলা হয়েছে যে গণমাধ্যম এখানে একটি রাষ্ট্রের যে ভুল ত্রুটিগুলো আছে, যেখানে রাষ্ট্রের শাসনতন্ত্রের যে ভুল জায়গাগুলো আছে, এগুলো ধরে দেয়াই গণমাধ্যমের দায়িত্ব। গণমাধ্যমের প্রথম কথা হচ্ছে কি, যে কুকুর একটি মানুষকে কামড়িয়েছে, এটা কোনো সংবাদ নয়। মানুষ কুকুরকে কামড়ালে সেটাই সংবাদ, কিন্তু আমরা গত 15 বছরে দেখেছি কুকুর মানুষকে কামড়িয়েছে, এটাই সংবাদ হয়েছে। মানে এটার অর্থ হচ্ছে যে নেগেটিভ কোনো সংবাদ রচনা করা যাবে না, একটি পরিবারের কাউকে স্পর্শ করা যাবে না, হাজার হাজার কোটি টাকা লুট হবে, সেটার জন্য তাদের ওই পরিবারের বা তার আশেপাশের যারা বৃহত্তর পরিবারে আছে শত শত লোক, তাদের কাউকে স্পর্শ করা যাবে না। আমি প্রসঙ্গটা ব্যক্তিগত হয়ে যায়, আমি একজনের একদম তথ্য প্রমাণ সহ আমেরিকার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে এমন দুর্নীতির টাকার সবকিছু নিয়ে রিপোর্ট করলাম, সেই রিপোর্ট লিড হয়েছিল পত্রিকায়, তার কারণে 3 দিনের মধ্যে আমার গাড়িতে বোমা হামলা হলো সে বনানীতে, এবং সারা দেশে 27টি মামলা হলো, ওই মামলা এখনো পর্যন্ত 22টি ঘটনাটা আমরা জানি। তো এই যখন পরিস্থিতি ছিল, আপনার এই যে কথাটি আমি বলছিলাম যে গণমাধ্যমে অস্থিরতাটা হচ্ছে মূলত যে উচ্চপদস্থরা সরকারের তোষামদি করতে গিয়ে, সরকারের তলবিভাবকের নিজেদের আখের গুছাতে গিয়ে, আপনি জেনে অবাক হবেন, আমাদের কাছে পরিসংখ্যান আছে, 5 শতাধিক সরকার সমর্থক সাংবাদিক এই মুহূর্তে সর্বনিম্ন 5 কোটি টাকা থেকে সর্বোচ্চ 100 কোটি টাকা পর্যন্ত মালিক। গণমাধ্যম ব্যক্তিত্ব, এটা কর্মী না, কর্মী মাঠ পর্যায়ের কর্মীর সংখ্যা এখানে খুব কম, কিন্তু যারা পদস্থ আছে তারা ওই গণমাধ্যম প্রতিষ্ঠানটাকে ব্যবহার করে তারা বিভিন্ন রকমের ডিল করেছেন। একটি 500 কোটি টাকার একটা প্রজেক্ট, একটা টেন্ডার হচ্ছে, সেখানে গিয়ে তদবির করেছেন, তদবির করে সেখান থেকে হয়তো 50 কোটি টাকা কামিয়ে নিয়েছেন, 10 কোটি টাকা কামিয়ে নিয়েছেন, এইভাবে করে 100 কোটি টাকার পর্যন্ত মালিক হয়েছেন। এগুলো তো গণমাধ্যম মাঠ পর্যায়ে যারা পরিশ্রম করে, জীবন বাজি রেখে যারা কাজ করে, তাদের চোখের সামনে ঘটেছে। তো তারাই এখন তাদের বিরুদ্ধে বিভিন্ন হাউজে তাদের প্রতিবাদ করছেন এবং তাদেরকে সেখানে সত্যিকারের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তারা খুঁজছেন। এগুলো সময়ের প্রয়োজন হবে জনাব আব্দুল। আপনি এবং যদি আপনি প্রেস ক্লাবের কথা বলেন, আমাকে একটু সময় অ্যালাউ করবেন। এখানে একটু ভুল বার্তা দেওয়া হচ্ছে, জাতীয় প্রেস ক্লাব দখল হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে দখল বলে কিছু হয়নি, দখল করেছিল তারা 2015 সালে, যখন 2009 সালে তারা আসলো, তখন আমাদের সেখানে আমাদের নির্বাচিত কমিটি ছিল জাতীয় প্রেস ক্লাবের, সেখানে কামাল উদ্দিন সবুজ এবং সৈয়দ আবদাল আহমেদের নেতৃত্বে নির্বাচিত কমিটি, এবং সেই কমিটিতে আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকরাও ছিলেন 7টি পদে। তারা
ছিলেন, সহাবস্থান ছিল। হ্যাঁ, সেই কমিটির দেয়া সদস্যপদ থেকে তারা এসে 2015 সালে এসে একদিন হঠাৎ করে শফিকুর রহমানের নেতৃত্বে, আপনি জানেন যিনি পরবর্তীতে পুরস্কৃত হয়ে তিনি এমপি হয়েছেন চাঁদপুর থেকে, যদিও ভোটে কোনোদিন এমপি হতে পারেন নাই তিনি বিনা ভোটের এমপি হয়েছিলেন। পরে তিনি কি করলেন, একদিন একটি হুট করে একদিন একটি জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে একটি বিশেষ সাধারণ সভা ডেকে দিলেন এখতিয়ার ছাড়াই। সেখানে 30-40 জন লোককে উপস্থিতি দেখিয়ে একটা কমিটি পড়ে শোনানো হলো। শফিকুর রহমান সভাপতি, কামরুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক। গিয়ে তালা ভেঙ্গে, আমাদের সভাপতি সেক্রেটারির রুম ভেঙ্গে, তালা ভেঙ্গে ঢুকে বসে, জাতীয় প্রেস ক্লাবের 50 বছরের ইতিহাসে সদস্য ছিল 650, সেখানে তারা এখানে অবৈধভাবে বসেই আরো প্রায় 600-700 মেম্বারশিপ, এবং যাদেরকে মেম্বারশিপ দিয়েছে তাদের মধ্যে সাংবাদিক মানে পেশাদার সাংবাদিকের সংখ্যা খুবই কম। গণমাধ্যম কর্মী হিসেবে আমি ওটা সংস্কারের দাবি জানাই, কারণ আমরাও গণমাধ্যম কর্মী, আমাদেরও রাইটস। ক্লাব দখল করা হয়েছিল এবং দখল করে একের পর এক অবৈধভাবে সদস্যপদ দিয়ে এতদিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব রাষ্ট্রের মতোই জাতীয় প্রেস ক্লাবকেও দখল করে। এবারে যেটা ঘটেছে, এভাবে কোনো গঠনতান্ত্রিকভাবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যেহেতু সভাপতি পলাতক, তিনি বিদেশে চলে গেছেন, তার কি দুর্বলতা জানি না, সাধারণ সম্পাদক সীমান্তে ধরা পড়ে আটকা পড়েছেন ভারতে পালিয়ে যাওয়ার সময়। ধন্যবাদ আপনাকে। এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সিনিয়র সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের মনোনীত, তিনি জয়েন্ট সেক্রেটারি। ধন্যবাদ জনাব এম আব্দুল্লাহ। আপনি বলছিলেন গণমাধ্যমের এটিও সংস্কারের দাবি রাখে। আমি যেতে চাচ্ছি বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে। আপনার কাছে জানবার ইচ্ছা, যেমনটি বলছিলেন জনাব এম আব্দুল্লাহ, যে রাষ্ট্রের কাছে যখন সরকার গঠন করে কোনো পলিটিক্যাল পার্টি, তখন নেতাকর্মীদের কাছে কোনোটি অন্যায্য বা অযৌক্তিক মনে হলে সরকারের কাছে এটি উত্থাপন করা যাবে না, বা পলিটিক্যাল আপনি কর্মী হয়ে আপনার দলের বড় নেতার কাছে এটি উত্থাপন করতে পারবেন না। এই যে ভয়ের সংস্কৃতি, এটা থেকে বেরিয়ে আসার আসলে যে ওয়ে আউট, সেটাই আপনারা কিভাবে করবেন? যাই, আমার দলে আমরা শুধু আপনার দলে নয়, সব দলের বিষয়টাই যদি আপনি, আমরা যেটা মনে করি তাই বলি। শুনেন, গত আগস্ট 2022 থেকে অক্টোবর 2023 পর্যন্ত আমাদের দলের 40 জন নেতাকর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছে। আর নভেম্বর 2023 থেকে জানুয়ারি 2024, 3 মাসে আমাদের 13 জন কর্মী জেলখানায় মারা গিয়েছে। মানে এদেরকে পুলিশ পিটিয়ে জেলখানায় পাঠিয়েছে, বিনা চিকিৎসায় জেলখানায় মারা গিয়েছে। তো একটা জনবিস্ফোরণের যে গ্রাউন্ড, জনবিস্ফোরণের যে অবস্থা, এটা তো এমনি এমনি তৈরি হয় না, এটা আকাশ থেকে তৈরি হয় না, এটা মানুষ তৈরি করে, দল তৈরি করে, সংগঠন তৈরি করে। আমরা সেটা তৈরি করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি আজকে যে আমাদের এই দলে যেটা হচ্ছে, যে সেটা আপনার শেষ 3 দিনে, আজকে প্রথম আলোতে দেখবেন 332 জন লোক মারা গিয়েছে শেষ 3 দিনে। তার মধ্যে 17 জন বিএনপির নেতাকর্মী মারা গিয়েছে। তো সেইখানে প্রত্যেকটা অভ্যুত্থানের পরেই একটা পাল্টা অভ্যুত্থান চেষ্টা থাকে। আওয়ামী লীগ আজকে এই পাল্টা অভ্যুত্থানের চেষ্টায় আছে। আমি আপনাকে বলি, খুব প্রাসঙ্গিক যে বিষয়টা, আজকে সমস্ত জায়গায় দেখবেন একটা আওয়াজ আছে যে আওয়ামী লীগ 15 তারিখকে কেন্দ্র করে একটা হইচই বাঁধানোর চেষ্টা করছে। এই হইচই বাঁধানোর চেষ্টা করে এর মধ্যে কোনো গোলাপানিতে মাছ সৃষ্টি করা যায়, গোলাপানিতে মাছ শিকার করা যায় কিনা, এটার চেষ্টা করছে। আমি মনে করি আজকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে যারা আছেন, যারা এই পরিবর্তনকে পজিটিভ পরিবর্তন মনে করেন, আমি মনে করি বাংলাদেশের সকল পেশা শ্রেণীর মানুষ এবং রাজনীতির সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাবো, এমনকি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, সবাইকে, আমরা যারা দেশপ্রেমিক নিজেকে মনে করেন, এরা সবাই আজকে এই পজিটিভ পরিবর্তনটাকে যারা পজিটিভ পরিবর্তন মনে করবেন, এরা নেক্সট টাইমে, আগামীতে, অল্প সময়ের মধ্যে হোক, দূর অতীতে হোক, যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে দেশে, এদেরকে শক্ত হাতে দমন করা আমাদের সবার কর্তব্য, এবং সবার চোখ কান খোলা রেখে এই পজিটিভ পরিবর্তনকে সাস্টেইনেবল করা, পজিটিভ পরিবর্তনটা যেন স্থায়ী হয়, এবং মানুষ যেন, যে আজকে 15 বছর ধরে যে ভোট দিতে পারে না, এই ভোটাধিকার দিতে পারে, এবং বাংলাদেশের মানুষ যে রাষ্ট্রের মালিকানাশিপ হারিয়ে ফেলেছে, আজকে তার যে মালিকানা, এই মালিকানা যে হারিয়ে ফেলছে,
আওয়ামী লীগ যেটা হরণ করেছিল এটা যে ফেরত পেয়েছে, এই মালিকানা ফেরত পাওয়াটা যেন স্থায়ী হয়, এটার জন্য সবাই প্রচেষ্টা রাখবেন, এটা হচ্ছে আমার বক্তব্য। একটা ছোট্ট প্রশ্ন, এই আপনাকে ইন্টারফেয়ার করি। আপনি বলছিলেন যে আসলে মালিকানা ফিরে পাওয়ার পাশাপাশি আমরা জানি ভোটাধিকারের বিষয় আছে। এখন আমাদের যে তরুণ সমাজ যারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে নিয়ে এসছে, যারা রেনেসার জন্ম দিয়েছে, তাদেরকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটি জায়গা থেকে কণ্ঠ উচ্চকিত করার যে বিষয়টি রয়েছে, মানে তারুণ্যের যে জয়ধ্বনি, সেই সাথে পলিটিক্যাল পার্টিগুলোর যারা কর্মী রয়েছে তারা কি তাদের যে পলিটিক্যাল প্রধান রয়েছে তাদের সাথে কোনো একটি যৌক্তিক বিষয় ডিবেটে যেতে পারবে কিনা, না না এই সংস্কৃতি চালু হবে কিনা বাংলাদেশে, সেইটা হবে আবার কিনা লিডার যদি কোনো ভুল করে সেটা আমি বলতে পারবো কিনা? আমি তো মনে করি এটাই গণতান্ত্রিক কেন্দ্রিকতার যে কথাটা, আমার পার্টির নেতা আমার বক্তব্য শুনবেন, আমাদের বক্তব্য শুনবেন, শুনে তিনি একটা সিদ্ধান্ত দেবেন, এটাই গণতান্ত্রিক কেন্দ্রিকতা। তো বিএনপি একটা কালেকটিভ ডিসিশনের মধ্য দিয়ে চলে, বিএনপির কালেকটিভ ডিসিশন হচ্ছে, বডিটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটির সাথে চেয়ারম্যান সবসময় ডিসিশন নেন, এরপরের বৃহত্তর পরিষদটা হচ্ছে জাতীয় নির্বাহী কমিটি। তো সেই ক্ষেত্রে এটা তো ডিবেটের প্রশ্ন পার্টিতে আছেই। আমি মনে করি জাতীয় ক্ষেত্রেও, আমাদের ন্যাশনাল জাতীয় পর্যায়েও সর্বক্ষেত্রে, যেটা আমি আমাদের শরীফ বলেছেন, যে সর্বক্ষেত্রে বিতর্কের জায়গাটি যেন থাকে, উন্মুক্ত থাকে, আলোচনার ক্ষেত্রটা যেন উন্মুক্ত থাকে, যারা স্টেক এদের সাথে যেন আলোচনাটা করে সিদ্ধান্ত নেওয়া হয়, তাইলেই জাতি উপকৃত হবে, অন্যথায় আবার জনাব ঠাকুর আপনাকে ধন্যবাদ। আপনি নিজেও একজন সংস্কৃতি কর্মী। আমরা জানি যে উদার গণতন্ত্র চর্চা করার যে প্র্যাকটিস, সেটি মূলত ডিবেটের মধ্য দিয়ে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে ডিবেটের অপশন রয়েছে। আমাদের পার্শ্ববর্তী বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে কিন্তু এখনও গণতন্ত্রের চর্চা রয়েছে। আমি জানতে চাইব সাবেক ছাত্রনেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি একটু আগে বলছিলেন যে আসলে বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের যে জয়গান, সেটি কিন্তু এখন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরেই শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দেখছি রাস্তায় শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, এখানে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে, এবং রাষ্ট্র সংস্কারের এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন সেখানে শিক্ষার্থীদের একটি পার্টিসিপেশন আছে। এই জায়গায় বাংলাদেশ বিনির্মাণে আপনি একজন ছাত্রনেতা হিসেবে মাঠে ছিলেন, আমরা দেখেছি যে এই ছাত্রদের সাথে আপনাদের কণ্ঠ উচ্চকিত করেছেন। এখন এই নির্মাণে, নতুন নির্মাণে আপনাদের কি সহায়ক ভূমিকা হবে? ধন্যবাদ। আমি তার আগে বলি যে আমাদের শিক্ষার্থীরা যেটি করেছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গত 15 বছরে যেটা পারেনি, শিক্ষার্থীরা সেটি করে দিয়েছে। এই শিক্ষার্থীদের মধ্যে যে জাগরণটি হয়েছে, এটিকে ইতিবাচকভাবে ব্যবহার করাটা দরকার। আমি শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে সড়কে যে দায়িত্বগুলো পালন করছে অ্যাপ্রিসিয়েট করি, একই সাথে আমি মনে করি তাদেরকে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে যাওয়া। তাদের প্রত্যেকের কাজের একটা স্পেস আছে। আপনি একজন সাংবাদিক, আপনার কাজটা তথ্য সংগ্রহ করা এবং সেটি ডিসেমিনেট করা। আপনার কাজটা কিন্তু ওই মহাখালীতে গিয়ে কন্ট্রোল করা না। আমাদের শিক্ষার্থীদের আমাদের কারিকুলাম থেকে শুরু করে অনেকগুলো ইস্যু আছে, সেগুলোকে নিয়ে তারা যেহেতু শিক্ষার ক্ষেত্রে বৈষম্য নিয়ে শুরুটা করেছিল, আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেক বৈষম্য আছে। গ্রামের সাথে শহরের বৈষম্য আছে, এক অঞ্চলের থেকে আর এক অঞ্চলের বৈষম্য আছে, শিক্ষাক্ষেত্রে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। আমি এইটি অনেক জায়গায় বলেছি। আপনার সন্তান, আমার সন্তান ক্লাস 4 থেকে 5-এ উঠছে, একই স্কুল, এক রুম থেকে আরেক রুমে এসে যাচ্ছে। আপনি নতুন বছরে ভর্তির নামে 10,000 টাকা তাকে কেন দিতে হবে? সেশন চার্জের নামে। শুধুমাত্র একটা খাতা ছাড়ার কোনো পরিবর্তন হচ্ছে না, একই স্কুল, একই শিক্ষক, ঠিক আছে, পাশের রুমে এসে যাচ্ছে। অর্থাৎ এইটিকে ব্যবহার করে যে ব্যবসাটা, শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। আমরা যে জয়টি অর্জন করেছি সেটি নিয়ে ষড়যন্ত্র আছে। আপনি দেখছেন আমাদের প্রতিবেশী দেশের কতগুলো মিডিয়া তাদের অস্বাভাবিক প্রতিক্রিয়া এটি সন্দেহ তৈরি করে। একই সাথে আমাদের দেশ নিয়ে দূরবর্তী যারা আছেন, আমি সন্দেহ পোষণ করি আমেরিকার যে বিভিন্ন সময় যে ভূমিকাগুলো, সেগুলো নিয়ে আমরা যাতে আমাদের এই বিজয়টাকে সংহত করতে পারি। এটিকে বিপদগামী করার একটা প্রবণতা আছে, বিতর্কিত করার একটা চেষ্টা আছে। আমাদের আন্দোলনের কোনো জায়গায় আমরা কিন্তু লালনের বিরুদ্ধে কথা বলিনি। আমাদের আন্দোলনের কোনো জায়গায় মিছিল থেকে আমরা কিন্তু সাঁওতাল বিদ্রোহের বিরুদ্ধে কথা বলিনি। তাহলে সাঁওতাল বিদ্রোহের যে ভাস্কর্য, সেটি কেন ভাঙা হবে? নজরুলের যে ভাস্কর্য, জয়নুল আবেদিনের যে ভাস্কর্য, সেটি কেন আক্রান্ত হবে? এই আন্দোলনে আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে পরাস্ত করেছি, তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছে। আবার এই আন্দোলনে আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা কর্মীর, তাদের সন্তানরা অংশগ্রহণ করেছে, ভুলে যাবেন না সেটা। সুতরাং কোনো নিরীহ মানুষ
যাতে নির্যাতনের শিকার না হয়। ধন্যবাদ। শিকার না হয়। আমি শেষ করে দিব এই জায়গাটায়, এই যে পরিবর্তনটা এসেছে শিক্ষার্থীরা, তারা যাতে পড়াশোনার পাশাপাশি রাষ্ট্রটি সঠিক পথে চলছে কিনা এটি যেন তারা নজরে রাখে। আপনাদের অবশ্যই ভ্যানগার্ড হয়ে কাজ করতে হবে পেছনে। আমাদের সাথে ছিলেন তিনজন বিজ্ঞ ব্যক্তি। আমরা আজকের মতো নিটল টাটা টেবিল টক শেষ করছি। এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বরাবরের মতো শেষ করছি। আমি বাতেন বিপ্লব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিটল টাটা টেবিল টকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।